Hello everyone, welcome to my YouTube channel. আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 12 থার্ড সেমিস্টারের অ্যান্টন চেখভের লেখা দ্য বেটের পার্ট 4 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই দ্য বেটের পৃষ্ঠা নাম্বার 8 পর্যন্ত 3টি পার্টে আলোচনা করে দিয়েছি। এর পাশাপাশি থার্ড সেমিস্টারের অন্যান্য যে সমস্ত প্রোজগুলি রয়েছে, দ্য নাইট ট্রেনার দেউলি, স্ট্রং রুটস এবং যে সমস্ত কবিতাগুলি রয়েছে, আওয়ার ক্যাসুরিনা ট্রি এবং ইউলিসিস, সেগুলি নিয়েও আমি আলোচনা করে দিয়েছি। তোমরা ভিডিওগুলি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ভিডিওটি শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক দ্য বেট গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিস। আজকের ভিডিওতে আমরা 9 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। I have seen the sunrise, আমি সূর্যোদয় দেখেছি, and have watched it at evening, এবং আমি সন্ধ্যেবেলাতেও এটাকে দেখেছি। ইট বলতে কোনটা? ওই সূর্যটাকে, যাকে আমি সকালবেলায় উদিত হতে দেখেছি, সেই সূর্যকে আমি সন্ধ্যাবেলাতেও দেখেছি সেই পর্বতের শিখরে উঠে। ফ্লাড দ্য স্কাই, সেই সূর্যকে কি করতে দেখেছি? আকাশকে প্লাবিত করে দিতে। দ্য স্কাই, দ্য ওশান অ্যান্ড দ্য মাউন্টেন টপস উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, অর্থাৎ আকাশ, সমুদ্র এবং পর্বতের শিখর, মাউন্টেন টপস মানে পর্বতের শিখরকে প্লাবিত করে দিচ্ছে। উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, অর্থাৎ সোনালি এবং লাল রং দিয়ে। ক্রিমসন মানে কিন্তু ডার্ক রেডকে ক্রিমসন বলা হয়, ঠিক আছে। I have watched from there the lightning flashes over my head, আমি সেখান থেকে দেখেছি। কোথা থেকে? সেই পর্বতের শিখর থেকে, ঠিক আছে। মাউন্ট এলবোর্জ, মাউন্ট ব্লাঙ্ক, এই সমস্ত পর্বতের শিখর থেকে আমি কি দেখেছি? দ্য লাইটনিং ফ্ল্যাশেস ওভার মাই হেড, আমার মাথার উপরে বিদ্যুৎ চমকাচ্ছে। অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্মি ক্লাউডস, এবং সেই বিদ্যুৎ ভেদ করছে। ক্লিভিং মানে হচ্ছে ভেদ করে, বিদীর্ণ করে বেরিয়ে আসা। দ্য স্টর্মি ক্লাউডস, ঝোড়ো মেঘকে, অর্থাৎ ঝোড়ো মেঘ বিদীর্ণ করে বিদ্যুতের আলো বেরিয়ে আসছে, এবং সেটা আমি দেখেছি সেই পর্বতের শিখরে উঠে। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, আমি দেখেছি সবুজ জঙ্গল। ফিল্ডস, মাঠ। রিভার্স, নদী। লেকস, হ্রদ। টাউনস, শহর। এই জিনিসগুলো কিন্তু আমি সেই পর্বতের শিখরে উঠে দেখেছি। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, আমি শুনেছি সেই সাইরেনের গান। এই সাইরেনটা কি, এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। দেখো তলাতে ছোট্ট করে নোট দেওয়া আছে একটু। ইন গ্রিক মাইথোলজি, ক্রিয়েচার্স হুজ সিঙ্গিং লিউড সেলর্স টু দেয়ার ডেথ, অর্থাৎ গ্রিক পুরাণ অনুসারে, মাইথোলজি মানে কি? পুরাণ। ক্রিয়েচার্স এমন একটা প্রাণী, হুজ সিঙ্গিং যার গান, লুড প্রলুব্ধ করে, সেইলর্স নাবিকদের, টু দেয়ার ডেথ মৃত্যুর দিকে। অর্থাৎ এই যে প্রাণী, মাইথোলজি অনুযায়ী, গ্রিক মাইথোলজি অনুযায়ী এই যে প্রাণীরা রয়েছে, এদের গান শুনে নাবিকেরা সেই গানের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে যায় এবং তাদের ভাগ্যে কিন্তু মৃত্যু জোটে, ঠিক আছে। তো সেই সাইরেনের গান কিন্তু আমি শুনেছি। অ্যান্ড দ্য স্ট্রেনস অফ দ্য শেফার্ডস পাইপ, এবং আমি শুনেছি সেই শেফার্ড মানে মেষপালকের বাঁশি, অর্থাৎ মেষপালক বাঁশি বাজাচ্ছে, সেই বাঁশির সুরও কিন্তু আমি শুনেছি। আই হ্যাভ টাচড দ্য উইংস অফ দ্য কামলি ডেভিলস, আমি স্পর্শ করেছি। কি স্পর্শ করেছি? দ্য উইংস অফ দ্য কামলি ডেভিল, অর্থাৎ সুন্দর শয়তানের ডানা স্পর্শ করেছি। দেখো কামলি কথাটার মিনিং তলাতে দেওয়া আছে, এটাও একটু দেখে নাও। অ্যাট্রাকটিভ অর প্লিজিং, মানে আকর্ষণীয় অথবা মনোমুগ্ধকর, ঠিক আছে। অর্থাৎ সুন্দর শয়তানের ডানা আমি স্পর্শ করেছি। হু ফ্লিউ ডাউন টু কনভার্স উইথ মি অফ গড, যে কিনা উড়তে উড়তে নিচে নেমে এসেছে। ফ্লিউ ডাউন, নিচে নেমে এসেছে এই পৃথিবীতে। টু কনভার্স উইথ মি, আমার সাথে কথোপকথন করতে। অফ গড, ঈশ্বরের বিষয়ে, অর্থাৎ ভগবানের বিষয়ে আমার সাথে কথা বলার জন্য সেই শান্ত শয়তান সে নিচে নেমে এসেছে এবং আমি তাকে দেখেছি, ঠিক আছে। আমি তার ডানা স্পর্শ করেছি। ইন ইউর বুকস, তোমার বইয়েতে, আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট, তোমার ওই বইয়েতে আমি নিজেকে নিক্ষিপ্ত করেছি, নিজেকে ছুঁড়ে ফেলেছি। ইনটু দ্য বটমলেস মানে কি? বটম মানে তলায়, আর বটমলেস মানে অতল, যার কোনো শেষ নেই। আর পিট মানে গহ্বর বা গর্ত, অর্থাৎ অতল গহ্বরে আমি নিজেকে নিক্ষিপ্ত করেছি। পারফর্মড মিরাকেলস, আমি সব আশ্চর্য কাজ করেছি। মিরাকেলস মানে আশ্চর্য,
ঠিক আছে। স্লেন্স আমি হত্যা করেছি, বার্নড টাউন্স আমি শহর জ্বালিয়ে দিয়েছি, প্রিচ নিউ রিলিজিয়ান্স নতুন নতুন ধর্ম প্রচার করেছি, কনকোয়ার্ড দ্য হোল কিংডম সমগ্র রাজ্যটাকে আমি জয় করেছি। কনকোয়ার্ড মানে জয় করা। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম তোমাদের ওই বই কিন্তু আমাকে জ্ঞান দিয়েছে। উইজডম মানে জ্ঞান। আচ্ছা বলো তো এটা কি ধরনের পার্টস অফ স্পিচ? উইজডম এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। অল দ্যাট দ্য আনরেস্টিং থট সেই সকল আনরেস্টিং মানে কি? অস্থির, অবিরাম। থটস মানে চিন্তাধারা অফ মেন, অর্থাৎ সেই সকল মানুষের অস্থির চিন্তাধারা হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস যেগুলি যুগ যুগ ধরে সৃষ্টি হয়েছে, ইজ কম্প্রেসড ইনটু এ স্মল কম্প্যাস ইন মাই ব্রেন সে সমস্ত কিছু সংকুচিত হয়ে, কম্প্রেসড মানে সংকুচিত হওয়া, ইনটু এ স্মল কম্প্যাস একটা ছোট্ট কণাতে পরিণত হয়েছে ইন মাই ব্রেন আমার মস্তিষ্কের মধ্যে। অর্থাৎ মানুষের যে সকল চিন্তাধারা যেগুলো তোমাদের বইয়েতে লিখে রাখা হয়েছে সেই সকল চিন্তাধারা একটা ছোট্ট কণার মধ্যে সংকুচিত হয়ে আমার মস্তিষ্কের মধ্যে অবস্থান করছে। আই নো দ্যাট আই এম ওয়াইজার দ্যান অল অফ ইউ আমি জানি যে আমি তোমাদের সকলের চেয়ে অনেক অনেক বেশি জ্ঞানী। দেখো এই লাইনটা দিয়ে কিন্তু তোমাদের গ্রামার আসবে, ডিগ্রি চেঞ্জ করতে বলবে, ঠিক আছে। আমি আলাদা একটা ক্লাস নিয়ে আসবো শুধুমাত্র টেক্সচুয়াল গ্রামারের উপরে, সেখানে কিন্তু আমরা এই সমস্ত লাইনগুলো নিয়ে অ্যানালিসিস করব। চলে এসো পরের প্যারাতে। অ্যান্ড আই ডেসপাইজ ইউর বুকস এবং আমি ঘৃণা করি। ডেসপাইজ মানে কি? ঘৃণা করা। এর ফ্রেজাল ভার্ব কি হবে? লুক ডাউন আপন, ঠিক আছে। আই ডেসপাইজ ইউর বুকস, আই ডেসপাইজ উইজডম আমি সেই জ্ঞানকে ঘৃণা করি, অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড এবং এই বিশ্বের যা কিছু ভালো আশীর্বাদ স্বরূপ সেই সব কিছুকে আমি ঘৃণা করি। ইট ইজ অল ওর্থলেস এই সব কিছুই মূল্যহীন। ওর্থলেস মানে মূল্যহীন। ফ্লিটিং মানে কি? ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য। ইলিউজারি মানে কি? অলিক, মায়াময়। অ্যান্ড ডিসিপটিভ এবং বিভ্রান্তিকর, লাইক এ মিরেজ একটি মরিচিকার মতো। মিরেজ মানে তলাতে দেওয়া আছে, দেখো নোট করে ছোট্ট মতো। সামথিং দ্যাট অ্যাপিয়ার্স টু বি রিয়েল অর পসিবল বাট ইজ অ্যাকচুয়ালি নট। কিছু জিনিস দেখে তোমার মনে হবে যে হ্যাঁ সত্যি এটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে তার কোনো অস্তিত্ব নেই। যেমন মরুভূমিতে হয়, মরিচিকাটা অ্যাকচুয়ালি মরুভূমিতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো পৃথিবীতে যা কিছু ওর্থলেস, যা কিছু ক্ষণস্থায়ী, যা কিছু মায়াময়, যা কিছু বিভ্রান্তিকর, সেগুলো হচ্ছে মরীচিকার মতো। ইউ মে বি প্রাউড হয়তো তুমি অহংকারী, ওয়াইজ জ্ঞানী, অ্যান্ড ফাইন এবং হয়তো তুমি খুব সুন্দর। বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ কিন্তু মৃত্যু তোমাকে এই পৃথিবী থেকে একেবারেই চিরতরে মুছে দেবে, ঠিক আছে। তুমি যতই জ্ঞানী হও না কেন, যতই অহংকার তোমার থাকুক না কেন, যতই তুমি সুন্দরী দেখতে হও না কেন, কিন্তু মৃত্যু যদি একবার আসে তাহলে তোমাকে এই পৃথিবীর বুক থেকে চিরতরেই মুছে দিয়ে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ মৃত্যুর কাছেই আমরা সবাই একেবারেই তুচ্ছ। দো ইউ আর নো মোর দ্যান মাইস যেন তুমি একটা ইঁদুরের থেকে বেশি কিছু নয়। বারোয়িং আন্ডার দ্য ফ্লোর যে কিনা মাটির নিচে গর্ত করে বসবাস করে। অর্থাৎ একটা ইঁদুর সারা জীবন ধরে এত কষ্ট করে, এত পরিশ্রম করে সে মাটির নিচে গর্তটা তৈরি করে, কিন্তু পৃথিবী ধ্বংসের সময় সে কখন যে মাটি চাপা পড়ে তার তলাতেই মরে যায় কেউ জানতেও পারে না। সেই রকমই তোমার যে এত কর্ম, সেই কর্মের মূল্য কেউ কোনোদিন দেবে না তোমার মৃত্যুর পরে, ঠিক আছে। অ্যান্ড ইউর পোস্টারিটি আর তোমার যারা উত্তরাধিকারীরা রয়েছে, পোস্টারিটি মানে উত্তরাধিকারী, ইয়োর হিস্ট্রি তোমাদের ইতিহাস, ইয়োর ইমমর্টাল জিনিয়াসেস তোমাদের যে অমর পণ্ডিতেরা রয়েছে, উইল বার্ন অর ফ্রিজ টুগেদার তারা হয়তো আগুনে পুড়ে দগ্ধ হয়ে যাবে, অর ফ্রিজ টুগেদার অথবা হয়তো একসঙ্গে বরফের মতো জমে কঠিন হয়ে যাবে, উইথ দ্য আর্থলি গ্রোভ এই পৃথিবীর সাথেই। অর্থাৎ পৃথিবী ধ্বংসের সাথে সাথেই তারাও হয়তো চিরতরেই শেষ হয়ে যাবে। ইউ হ্যাভ লস্ট ইউর রিজনস তুমি বেঁচে থাকার তোমার যে কারণটা হারিয়ে ফেলেছো, কি কারণে তুমি বেঁচে রয়েছো, পৃথিবীতে তোমার কি জন্য জন্ম হয়েছে সেই কারণটাই তুমি হারিয়ে ফেলেছো। অ্যান্ড টেকেন দ্য রং পাথ এবং তুমি ভুল পথ গ্রহণ করেছো। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ সত্যের পরিবর্তে তুমি মিথ্যাকে গ্রহণ করেছো। অর্থাৎ আমরা জানি কি মৃত্যু অনিবার্য, কিন্তু তা সত্ত্বেও আমরা জাগতিক মায়া মমতাতে নিজেদেরকে আবদ্ধ করে রাখি।
অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, এবং কদর্যতাকে গ্রহণ করেছো সৌন্দর্যের পরিবর্তে। ইউ উড মার্ভেল, তুমি হয়তো আশ্চর্য হয়ে যাবে, মার্ভেল মানে আশ্চর্য হয়ে যাওয়া, ইফ owing to a strange events of some sorts, যদি তুমি দেখো যে এই রকম কিছু আশ্চর্য ঘটনা ঘটছে। সর্ট, SORT, সর্ট মানে কি রকম বা ধরন, অর্থাৎ এই রকমের কিছু আশ্চর্য ঘটনা ঘটতে যদি তুমি দেখো তাহলে হয়তো তুমি আশ্চর্য হয়ে যাবে। কীরকম আশ্চর্য ঘটনা? দেখো, ফ্রগস অ্যান্ড লিজার্ডস সাডেনলি গ্রিউ অন অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ ট্রিজ ইনস্টেড অফ ফ্রুটস। যদি তুমি দেখো যে ফ্রগস অ্যান্ড লিজার্ডস অর্থাৎ ব্যাং এবং টিকটিকি তারা জন্মগ্রহণ করছে কোথায়? আপেল অথবা কমলালেবুর গাছে, ইনস্টেড অফ ফ্রুটস মানে ফলের পরিবর্তে যদি তুমি দেখো যে টিকটিকি ব্যাং এগুলো গাছে জন্মাচ্ছে, তাহলে তোমার মনের পরিস্থিতি, মনের অনুভূতি কেমন হবে? তুমি তো আশ্চর্য হয়ে যাবে। or if roses began to smell like a sweating horse, অথবা যদি তুমি দেখো যে গোলাপের গন্ধ, তুমি জানো কি বইয়েতে পড়েছো, তুমি নিজে অনুভব করেছো যে গোলাপ থেকে সুগন্ধ বেরোয়, কিন্তু যদি হঠাৎ করে দেখো যে গোলাপের গন্ধটা হয়ে গিয়েছে লাইক এ সোয়েটিং হর্স, একটি ঘোড়ার গা থেকে যেরকম পচা ঘামের গন্ধ বেরোয় ঠিক সেই রকমই গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, তাহলে তোমার কেমন হবে? কেমন অনুভূতি হবে তোমার? তুমি তো আশ্চর্য হয়ে যাবে। সো আই মার্ভেল অ্যাট ইউ, তাই আমি তোমাকে দেখে আশ্চর্য হয়ে যাই, হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ, যে কিনা স্বর্গের বিনিময়ে পৃথিবীকে গ্রহণ করেছে, স্বর্গকে বিসর্জন দিয়েছে স্বর্গের সুখ, আর গ্রহণ করেছে পৃথিবীর দুঃখকে। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বুঝতে চাই না, তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমি বুঝতে চাই না। টু প্রুভ ইউ ইন অ্যাকশান, তোমাকে কাজে প্রমাণ করে দেওয়ার জন্য, অর্থাৎ আমি যে পার্থিব সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এগুলোকে ত্যাগ করছি সেটাকে আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করে দেওয়ার জন্য। হাউ আই ডেসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই, যে তোমরা যেগুলোকে নিয়ে বেঁচে থাকো, যে পার্থিব সুখ নিয়ে, সেটাকে আমি কতটা ঘৃণা করি। ডেসপাইজ মানে ঘৃণা করা। আই রিনাউন্স দ্য 2 মিলিয়নস, আমি এই মুহূর্তে ত্যাগ করছি। রিনাউন্স মানে ত্যাগ করা। দ্য 2 মিলিয়নস, সেই 2 মিলিয়ন রুবলস যেটার জন্য বাজি রেখে আমি 15 বছরের জন্য স্বেচ্ছায় কনফাইনমেন্টে এসেছিলাম, আমি সেই 2 মিলিয়ন রুবলস এই মুহূর্তে ত্যাগ করছি। অফ হুইচ, যেটার প্রতি ওয়াই ওয়ান্স ড্রিমড অ্যাজ অফ প্যারাডাইস, আমি মনে করতাম এটা স্বর্গ পাওয়ার মতো সুখ। ঠিক আছে, যেন 2 মিলিয়ন রুবলসটা আমি হাতে পেলে আমি স্বর্গ হাতে পেয়ে যাব। সেই 2 মিলিয়ন রুবলস আমি এই মুহূর্তে ত্যাগ করছি, এটা প্রমাণ করার জন্য যে আমি কতটা ঘৃণা করি তোমাদের পার্থিব সুখকে। হুইচ নাও আই ডেসপাইজ, যেটাকে আমি এখন ঘৃণা করি। ডেসপাইজ মানে ঘৃণা করা। টু ডিপ্রাইভ মাইসেলফ অফ দ্য রাইট টু দ্য মানি, অর্থাৎ এই টাকার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করার জন্য। ডিপ্রাইভ মানে কি? বঞ্চিত করা। আর ডিপ্রাইভের পরে জানবে যে অফ প্রেপোজিশন বসে। ঠিক আছে, এটা পরীক্ষাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে আসতে পারে। তাহলে টাকার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করার জন্য আই শ্যাল গো আউট ফ্রম হেয়ার 5 আওয়ার্স বিফোর দ্য টাইম, আমি এখান থেকে বেরিয়ে যাব নির্দিষ্ট সময় শেষ হওয়ার 5 ঘন্টা আগেই। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে যে কত ঘন্টা আগে সে বেরিয়ে যাবে ডিসাইড করেছিল। আগামীকাল 12টার সময় তার শেষ হয়ে যাওয়ার, কনফাইনমেন্ট শেষ হয়ে যাওয়ার কথা, 12টার পরেই সে যদি বেরিয়ে আসে তাহলে 2 মিলিয়ন দিতে বাধ্য থাকবে ব্যাংকার। কিন্তু সে ডিসাইড করেছে ওই 12টা বাজার 5 ঘন্টা আগেই সে ওখান থেকে বেরিয়ে আসবে, কারণ চুক্তিতে লেখা ছিল যদি 2 মিনিট আগেও যে সে বেরিয়ে আসে তাহলে কিন্তু ব্যাংকার তাকে ওই টাকাটা দিতে বাধ্য থাকবে না। ঠিক আছে, তাহলে হিসেব মতো সেই লয়ার সত্যিই তো নিজেকে বঞ্চিত করছে ওই 2 মিলিয়ন রুবলস থেকে। চলে এসো তারপরে। হোয়েন দ্য ব্যাংকার হ্যাড রিড দিস, যখন ব্যাংকার এই যে কথাগুলো পড়লো, হি লেইড দ্য পেজ অন দ্য টেবল, সে টেবিলের ওপরে ওই কাগজটি রেখে দিল। কিসড দ্য স্ট্রেঞ্জ ম্যান অন হিজ হেড, সেই যে অদ্ভুত মানুষটি তার মাথাতে একটি চুম্বন করলো। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য লজ উইপিং, এবং কাঁদতে কাঁদতে সেই বাড়ি থেকে বেরিয়ে এলো। অ্যাট নো আদার টাইম, এর আগে কখনো, ইভেন হোয়েন হি হ্যাড লস্ট হেভিলি অন দ্য স্টক এক্সচেঞ্জ, এমনকি যখন সে শেয়ার মার্কেটে বা শেয়ার বাজারে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিল, হ্যাড হি ফেল্ট সো গ্রেট এ কন্টেম্প্ট ফর হিমসেলফ, সে তার নিজের প্রতি এতটা ঘৃণা কখনো অনুভব করেনি আজকের যেমনটা করছে। অর্থাৎ ওই লোকটির স্বীকারোক্তি দেখে, সেই কাগজটি পড়ে এতটাই ঘৃণা নিজের প্রতি জন্মেছে সেই ব্যাংকারের, যে এর আগে এতটা ঘৃণা সে কখনো অনুভব করেনি। হোয়েন হি গট হোম,
যখন সে বাড়িতে ফিরল, হি লে অন হিজ বেড, সে তার বিছানাতে শুলো, বাট হিজ টিয়ার্স অ্যান্ড ইমোশনস কেপ্ট হিম ফর আওয়ার্স ফ্রম স্লিপিং, কিন্তু তার চোখের জল এবং তার অনুভূতি তাকে ঘুম থেকে বিরত রাখলো। তার চোখে ঘুম আসছে না, ঘন্টার পর ঘন্টা সে বিনিদ্র রজনী কাটালো। চলে এসো লাস্ট প্যারাতে। নেক্সট মর্নিং দ্য ওয়াচম্যান র্যান উইথ এ পেল ফেস, পরের দিন সকালবেলায় সেই যে ওয়াচম্যান ছিল, দারোয়ান, তারা ছুটে ছুটে এলো উইথ এ পেল ফেস, তাদের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, অ্যান্ড টোল্ড হিম, এবং তারা ব্যাংকারকে বলল দ্যাট দে হ্যাড সিন দ্য ম্যান হু লিভড ইন দ্য লজ, তারা সেই লোকটিকে দেখেছে যে সেই লজে থাকতো, সেই বাড়িতে থাকতো, ক্লাইম্ব আউট অফ দ্য উইন্ডো ইনটু দ্য গার্ডেন, সে বাগানের ওই যে জানালা দিয়ে উঠেছে, গো টু দ্য গেট, তারপর ওখান থেকে গেটের কাছে গিয়েছে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, এবং সে অদৃশ্য হয়ে গেছে। দ্যাট মিন্স ওই যে লয়ার যে কনফাইনমেন্টে ছিল সে কিন্তু ওখান থেকে পালিয়ে গিয়েছে। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্টস টু দ্য লজ, অর্থাৎ ব্যাংকার সঙ্গে সঙ্গে তার চাকর বাকরদের সঙ্গে নিয়ে সেই লজে গিয়েছে, অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, এবং সে এই ব্যাপারে নিশ্চিত হলো তার যে বন্দির পালিয়ে যাওয়ার ব্যাপারটা। ফ্লাইট মানে কি? পালিয়ে যাওয়া। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক্স, অর্থাৎ অপ্রয়োজনীয় গুজব থেকে নিজেকে বাঁচাতে, হি টুক ফ্রম দ্য টেবল দ্য রাইটিং, তিনি কি করলেন? টেবিল থেকে সেই কাগজের লেখাটা তুলে নিলেন। ইন হুইচ দ্য মিলিয়নস ওয়ার রিনাউন্সড, যে লেখাতে, অর্থাৎ যে কাগজটিতে লেখা ছিল সেই 2 মিলিয়ন অর্থ ত্যাগের কথাটি। অ্যান্ড হোয়েন হি গট হোম, আর তারপর যখন তিনি বাড়িতে এলেন, হি লকড ইট আপ ইন দ্য ফায়ারপ্রুফ সেফ, তিনি সেটাকে তার সিন্দুকের মধ্যে তালাবন্ধ করে রেখে দিলেন। দ্য বেট গল্পটির লাইন বাই লাইন অ্যানালিসিস এখানেই শেষ হলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।